নমস্কার, আপনারা শুনছেন প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্প। আজকের গল্পটির নাম এই দ্বন্দ্ব। বুদ্ধিশুদ্ধি তাহার কোনো কালেই ছিল না। ছেলেবেলা নাকি ইট কেন জলে ভাসে না বলিয়াই একদিন তুমুল আন্দোলন করিয়াছিল। দুঃখের বিষয়, এত বড় বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা দেখিয়াও কেহ তাহাকে ভবিষ্যৎ নিউটন বলিয়া মনে করিতে পারে নাই। তাহার স্বাভাবিক বুদ্ধিহীনতা সম্বন্ধে এমন আরও অনেক কাহিনী প্রচলিত আছে। পোস্টকার্ড কিনিতে গিয়া কবে সে ডাক বাক্সে পয়সা ফেলিয়া দিয়া আসিয়াছিল, একথা লইয়া তাহার ভাই বোনেরা সেদিন পর্যন্ত তাহাকে খেপাইয়াছে। এই প্রতীৎপাবন বড় হইল। সমবয়সীদের উপহাস, আত্মীয়গণের করুণা মিশ্রিত অবজ্ঞা সমস্ত সহ্য করিয়াও প্রতীৎপাবন সুস্থ ও সবল দীর্ঘ দেহ লইয়া বাড়িয়া উঠিল। বুদ্ধিমান, তথাপি প্রতীৎপাবন বোঝে কোথায় সাধারণ হইতে সে একটু তফাৎ। এই পৃথিবীকে তাহারা যেমন করিয়া দেখে, যেমন করিয়া উপভোগ করে, ঠিক তেমনটি সে পারে না। তাহার মনের চারিধারে কালো অস্পষ্টতার পর্দা কে যেন টাঙাইয়া রাখিয়াছে। তাহার ভিতর দিয়া সবই তাহার কাছে ঘোলাটে হইয়া দেখা দেয়। এইটুকু প্রতীৎপাবন বোঝে এবং তাই চুপ করিয়া থাকে। প্রতীৎপাবনের নির্বুদ্ধিতা অশোভন আচরণে নিজেকে কুৎসিত করিয়া তোলে না। প্রতীৎপাবনের বয়স হইয়াছে, বিবাহের বয়স। তাহার মাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন। পিতা সে কথা পাইলে বিরক্ত হইয়া বলেন, তোমারও হাবা ছেলের সঙ্গে কে মেয়ের বিয়ে দেবে? কার অমন দায় পড়েছে? কথাগুলি মায়ের বুকের ভিতর পর্যন্ত গিয়ে বেঁধে মুখে তিনি হাসিয়া বলেন, তোমার অমনি কথা। হাবা কিসের? সত্যি হাবা তো আর নয়, একটু না হয় বোকা। পিতা কিছু না বলিয়া চলিয়া যান। গোপনে ঘটক নিযুক্তও করেন। সত্যই প্রতীৎপাবন হাবা নয়, এ কথা তাহারও কানে যায়। সাধারণ হইতে পৃথক বলিয়া সাধারণের মতো হইবার কামনা তাহার সর্বাপেক্ষা বেশি। তাহার মন কোনো অস্পষ্ট স্বপ্নে বিভোর হইয়া যায়। তাহার পর প্রতীৎপাবনের বিবাহ হইল এবং প্রতীৎপাবনের বউ দেখিয়া পাড়ার লোক আশ্চর্য হইয়া গেল। পাশের বাড়ির বামুন দিদি তো নাতি মৃদু কণ্ঠে শুনাইয়া গেল, বাঁদরের গলায় মুক্তার মালা। মুক্তামালা মুক্তামালা বলিলেই বুঝি সেই পরম বিস্ময়কর রূপের কিছু আভাস দেওয়া যায়। তেমনি স্নিগ্ধ লাবণ্য এই মেয়েটির সর্বাঙ্গ ঘিরিয়া আছে। সে মুক্তামালা কোথায় সর্বাপেক্ষা ভালো মানাইত গবেষণা করিয়া বলা কঠিন হইল। প্রতীৎপাবনের পাশে মানায় নাই, এ কথা সহজেই বলা যায়। নাম তার পরী। যে নাম রাখিয়াছিল, ভবিষ্যৎ দৃষ্টি তাহার বোধহয় ছিল। এহেন প্রতীৎপাবনের সহিত কেন বিবাহ হইল তাহার কারণ নির্ণয় করা দুরূহ। পরী পৃথিবীতে রূপ লইয়া আসিয়াছিল,
কিন্তু ভাগ্য লইয়া আসিতে পারে নাই। 4টি কন্যা ও একটি ছেলের পর দরিদ্র প্রেসের কম্পোজিটরের ঘরে পরী যেদিন আসিয়াছিল, সেদিন তাহার রূপের সম্ভাবনা দেখিয়াও কেহ প্রসন্ন হয় নাই। কাহাকেও প্রসন্ন করিতে পারে নাই সে কথা পরী বুঝি তখন হইতেই জানিত। তাহার মুখের সুদূর গাম্ভীর্য ছেলেবেলা হইতেই মানুষকে বিস্মিত করিয়াছে। প্রথম ফুলশয্যার রাত্রি। আড়ি যাহারা পাতিয়া ছিল, একটি কথাও শুনিতে না পাইয়া শেষে ক্লান্ত হইয়া তাহারা চলিয়া গেল। পরী বিছানার একপাশে ফিরিয়া শুইয়াছিল। ঘরের ভিতর অন্ধকার, তাহার মুখ দেখিবার উপায় ছিল না। থাকিলে হয়তো দেখা যাইত সে মুখে আনন্দ, আশা বা ভয় কিছুরই আভাস নাই। এই সমস্তগুলোই কিন্তু একত্র হইয়াছিল পতিতপাবনের মুখে। অনেকক্ষণ ভয়ে দ্বিধায় সংকোচে কাটাইয়া পতিতপাবন হঠাৎ সরিয়া গিয়া পরীর ডান হাতটা ধরিয়া ফেলিল। কিন্তু প্রথম প্রিয়া সম্ভাষণের কোনো কথা সে খুঁজিয়া পাইল না। তাহার বুকের ভিতর আনন্দ আবেগের যে আলোড়ন উঠিয়াছিল, মুখের ভাষায় তাহাকে প্রকাশ্যে করিতে পারিল না। অবশেষে নিরুপায় হইয়াই বলিল, অন্ধকারে তোমার ভয় করছে? আলো জ্বালব? পরী কথা কহিল না, নড়িল না, শুধু বাঁ হাত দিয়া পতিতের হাতটা সরাইয়া দিল। এবার পতিতের মনে হইল পরী বুঝি লজ্জা করিতেছে এবং সে লজ্জা ভাঙিবার জন্য একটু জোর করা প্রয়োজন। সে পরীর ডান হাতটা আবার ধরিয়া ফেলিয়া একটু জোরে টান দিয়া বলিল, কেউ তো আর দেখছে না, এসোই না কাছে। টানটা একটু বেশি জোরে হইয়া গিয়েছিল। পরী হাতে একটু ব্যথাও পাইয়াছিল। বেদনাসূচক শব্দ করিয়া সে সজোরে হাতটা ছাড়াইয়া লইল। ভীতচকিত হইয়া উঠিয়া বসিয়া পতিত কাতরভাবে জিজ্ঞাসা করিল, তোমার লেগেছে? পরী এবার কথা কহিল, লজ্জাজড়িত মৃদু অস্ফুট কণ্ঠে নয়, স্পষ্ট সহজ স্বরে বলিল, না, তুমি ঘুমো। তারপর পতিত কিছু ভাবিতে আরম্ভ করিবার পূর্বেই আবার বলিল, আমায় বিরক্ত করলে আমি দরজা খুলে বাইরে বেরিয়ে যাব। পতিত বিরক্ত করিতে সাহস করিল না। বিছানার এক পাশে শুইয়া পড়িয়া প্রিয়ার সহিত আলাপ করার দুরূহ কাজটিতে কোথায় ত্রুটি হইয়া গেল তাহাই ভাবিতে ভাবিতে ঘুমাইয়া পড়িল। যখন ঘুম ভাঙিল তখন বেশ আলো হইয়া গিয়াছে। আগের দিনের বিবাহ বাড়ির কর্মক্লান্ত লোকজন কেহ উঠে নাই, কিন্তু বাহিরে উচ্ছিষ্ট পাতা গেলাস কটি লইয়া কাক কুকুরের কোলাহল বাঁধিয়া গিয়াছে। হঠাৎ চমকিয়া পতিতপাবন দেখিল পরী ঘরের বিছানায় নাই, ঘরের দরজা খোলা। তাহার ঠেলিয়া বাহিরে যাইতেই দেখা গেল ঘরের বাহিরে দালানের এক পাশে শুধু মাটির উপর শইয়াই পরী ঘুমাইয়া পড়িয়াছে। নিদ্রার ভিতর তাহার মুখের সে সুদূর গাম্ভীর্য সরিয়া গিয়াছে, সেখানে একটি কোমল অসহায় কাতরতা। পতিতের ইচ্ছা করিল সেই পরম সুন্দর দেহখানি সযত্নে বুকের কাছে তুলিয়া লইয়া বিছানায় শোয়াইয়া দিয়া আসে। ফুলশয্যার রাত্রি তাহাদের এমনি করিয়াই কাটিল। বউয়ের সবই ভালো, বউ শুধু মুখ বুজিয়া থাকে। আপত্তি তাহার কিছুতেই নাই, অবাধ্যতাও নয়। যাহা আদেশ হয় নীরবে পালন করিবার চেষ্টা করিয়া যায়। কিন্তু ঘুমটার ভিতর তাহার
মুখ কেহ বড় দেখিতে পায় না, সে মুখের শব্দ শুনিতে তো নয়। শাশুড়ি বলেন, ও আবার কি কথা বৌমা, আমার সামনে, তোমার ননদের সামনে আবার অতখানা ঘোমটা কিসের? একটি ননদের মুখের ধার একটু বেশি। এতদিন ও বাড়িতে সুন্দরী বলিয়া প্রশংসাটা তাহার একচেটিয়া ছিল, সম্প্রতি নতুন বউ আসতে সেটা হাতছাড়া হইয়া গিয়াছে। আক্রোশ হয়তো তার তাই। সে মুখ ঝামটা দিয়া বলে, এ বাড়ির বাতাস লাগলে রং তোমার ময়লা হয়ে যাবে না গো সুন্দরী, একটু মুখ খোলো। আর তুমি বোবা নাকি? একটা কথা ও মুখে শুনতে পেলাম না এ পর্যন্ত। মুখে যাহাই বলুন, অন্তরে এই সুন্দরী মেয়েটিকে শাশুড়ি না ভালোবাসিয়া থাকিতে পারেন নাই। কটুভাষিণী কন্যার বাক্যবিষ কাটাইয়া দিবার জন্য তাড়াতাড়ি বলিয়া ওঠেন, লজ্জাসরম ভালো বই কি মা, ভালো, কিন্তু তুমি আমার ঘরের মেয়ের মতো হাসবে খেলবে, তাই দেখে না আমার আহ্লাদ। তুমি মুখটি বুঝে চুপ করে থাকলে আমার দুঃখ হয় না? তারপর হঠাৎ একটা কথা মনে পড়িয়া যাওয়ায় বললেন, তোমার কি বাপের বাড়ির জন্যে মন কেমন করছে বৌমা? মাথা নাড়িয়া পরি জানায়, না। শাশুড়ি খুশি হইয়া বলেন, মন কেমন করবে কেন মা, এ তোমার বাড়ি, তোমার ঘর, এসব পেয়ে কি আর মন কেমন করে? আমাদের বিয়ে হয়েছিল না ওই অতটুকু বেলায়, বলিয়া তাহার কনিষ্ঠা 7 বছরের কন্যাকে দেখাইয়া আবার শুরু করেন। তখন কি কিছু বুঝতুম? বিয়ে তো বিয়ে, বিয়ে রাত্রে ভারী মজা। লুকিয়ে লুকিয়ে ঠাকুরমা সন্দেশ খাইয়ে দিয়ে বলেছিল, এসব যে রান্না বান্না হচ্ছে কাল খাবি। আলো বাজনা লোকজনের ভেতর, তাই নিয়েই খুশি আছি। ও মা, তারপর যেই বলে গাড়িতে উঠে যেতে হবে, আর কোথায়, একেবারে চেলির কাপড় চোপড় গয়নাপত্র সমেত ছুটে গিয়ে ঠাকুমার পুজোর ঘরে। তারাও ছাড়বে না, আমিও ঠাকুরমার কাপড় ছাড়ব না। সেই সঙ্গে চিৎকার করে কান্না, ওগো ঠাকুরমা, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। ঠাকুমাও খানিকটা টানা হেঁচড়ার পর কিছুতে যখন আমায় ছাড়াতে পারলেন না, তখন একবার ভয়ে ভয়ে বললেন, হ্যাঁ গা, এখন না হয় না গেলে হয় না, পরে না হয় ভুলিয়ে ভালিয়ে পাঠিয়ে দেওয়া যাবে। বাবা ধমক দিয়ে বললেন, হ্যাঁ, তোমার যেমন কথা, বিয়ের কোণে না নিয়ে গেলে হয় না। সেই শেষে জোর করে নিয়ে গেল। সারা পথ তো পালকির ভেতর রাগে দুঃখে ফোঁপাতে ফোঁপাতে গেলুম। একবারটি তোমার শ্বশুর এ পর্যন্ত বলিয়াই হাসিয়া কুটিপাটি হইয়া অনেক কষ্টে হাসির ভিতর তিনি শেষটুকু বলেন, তোমার শ্বশুর একবারটি যেই ঠাট্টা করে ঘোমটাটা সরিয়ে দেওয়া, অমনি বুড়ো আগুনটা ধরে সজোরে কামড়ে, সে একেবারে রক্তারক্তি কাণ্ড। তোমার শ্বশুরিরা তখন আর কত বড়, কেঁদে কোকিয়ে অস্থির। পালকি থামিয়ে সবাই এলো ছুটে। বাধা দিয়ে শাশুড়ির কটুভাষিণী কন্যা বলে, এই গল্প মা তুমি কমপক্ষে 1000 বার আমাদের কাছে করেছ, শুনে কান পচে গেছে। শাশুড়ি অপ্রস্তুত হইয়া বলেন, আহা, তোরা না হয় শুনেছিস, বৌমা তো আর শোনেনি। কিন্তু এত আদর স্নেহ মমতা কিছুতেই সে তুষার শিলা গলে না। পরীর মুখের ঘোমটাও ওঠে না, কথাও ফোটে না। পতিতপাবন বুদ্ধিমান বন্ধুদের কাছে শিখিয়া পড়িয়া ভূমিকায় দুরস্থ হইয়া রাত্রে শয়নকক্ষে প্রবেশ করে। পরী বিছানায় জাগিয়াই চুপ করিয়া শুইয়া থাকে, ঘাড় পর্যন্ত ফিরায় না। ঘরের কোণ হইতে প্রদীপটি তুলিয়া লইয়া পতিতপাবন তাহার মুখের কাছে ধরিয়া বলে, বাহ, আজ তোমাকে চমৎকার দেখাচ্ছে। চোখে আলো লাগিতে পরী নীরবে চোখ তুলিয়া চায়, সামান্য একটু বিস্ময় ছাড়া সে অপরূপ সুন্দর চোখে আর কিছু নাই।
বন্ধুরা বলিয়া দিয়াছিল এই উক্তির পর যাহ বা ধ্যাত বলিবা মাত্রই স্ত্রীকে না সত্যি বলছি বলিয়াই জড়াইয়া ধরিয়া চুম্বন করিতে। কিন্তু পরী যাহ বা ধ্যাত কিছুই বলে না, বিস্মিতভাবে পতিত পাবনের দিকে চাহিয়া বলে, আলোটা নামিয়ে রাখো। সে দৃষ্টির সামনে পতিত কেমন যেন ভরকাইয়া যায়। কম্পিত হাতে প্রদীপ হইতে খানিকটা তেল বিছানার উপর পড়িয়া যায়। চাদরটা নষ্ট হয়ে যাচ্ছে। নির্লিপ্তভাবে পরী জানাইয়া দেয়, না এই যে রাখি বলিয়া আরো খানিকটা তেল চাদরে ফেলিয়া পতিত প্রদীপ নামাইয়া রাখে। তাহার পর কি করিতে হইবে ভাবিয়া পায় না। রাগ হয় শুধু তাহার নিজের উপর, তাহারই নিজের দোষে এই মেয়েটির মনের রুদ্ধ দ্বার সে খুলিতে পারিতেছে না, এমনি একটা অস্পষ্ট ধারণা তাহাকে পীড়া দিতে থাকে। এই মেয়েটির প্রীতির জন্য অন্তরের প্রেরণায় যাহা কিছু সে করিতে যায় তাহাই হয়তো বাহিরে এমন অশোভন কদাকার দেখায় যে নারীর বোন বিমুখ না হইয়া পারে না। অনেকক্ষণ বাদে প্রদীপ নিভাইয়া বিছানায় আসিয়া পতিত শুইয়া পড়ে। অন্ধকারে সন্তর্পণে বিছানায় হাতড়াইতে পরীর অঞ্চলের একটি প্রান্ত তাহার হাতে থাকে। লুব্ধ হাত আরও অগ্রসর হইয়া একটু স্পর্শ করিতে চায়, কিন্তু পতিত অনেকক্ষণ ধরিয়া ভাবিয়া নিরস্ত হয়। শুধু সেই অঞ্চল প্রান্তটি মুঠির মধ্যে চাপিয়া সে ঘুমাইয়া পড়ে। বন্ধুরা বলে, তুই একেবারে মেনিমুখো, নইলে বউ আবার কার 2 মাসে কথা কয় না, গা ছুঁতে দেয় না। আরও বলে, মেয়েরা এমন মেনিমুখো পুরুষ পছন্দ করে না, তাদের লজ্জা তুই জোর করে ভাঙবি না, তুই মরছিস লজ্জায়। জোর জবরদস্তি তারা চায়, তা জানিস? নারীর প্রণয় লাভ বিদ্যায় এসব কৌশলের স্থান হয়তো আছে, কিন্তু পতিতের কাছে তাহা কাজে লাগে না। পরীক্ষা করিবার জন্য সে আড়াল পাইয়া একবার পরীর আঁচলটা টানিয়া কাঁধ হইতে নামাইয়া দিয়া যায়। দূরে গিয়া অনেক আশায় ফিরিয়া দেখে পরী হয়তো হাসিয়া ফেলিয়াছে, রাগের ভানও করিতে পারে, কিন্তু পরীকে দেখা যায় না। আঁচলটা আবার কাঁধে তুলিয়া দিয়া সে নিজের কাজে চলিয়া গিয়াছে। আর এক সময় ঘরের ভেতর সে পিছন হইতে গিয়া পরীর চোখ টিপিয়া ধরে। এবার পরী প্রথম চমকাইয়া ওঠে, তারপর গম্ভীর স্বরে বলে, চোখ ছেড়ে দাও, দেখতে পাচ্ছি না। এতদিনে একটা শেখা পাল্টা জবাব প্রয়োগ করিবার সুযোগ পতিত পায়। তুমি এ কালো মুখ নাই দেখলে, আমি তো সুন্দর মুখটা দেখতে পাচ্ছি বলিয়া কাঁধ দুইটি ধরিয়া পরীকে তাহার দিকে ফিরাইয়া দেয়। কিন্তু মনে মনে সে বুঝিতে পারে, যেমন করিয়া চোখ টিপিলে, যেমন করিয়া কথা বলিলে ভালো দেখাইত ও মানাইত, তাহা সে পারে নাই। কেমন যেন বিষদৃশ হইয়া গিয়াছে। তাহার সব কাজ এমনই হইয়া যায়। সহজভাবে হাসিতে গিয়ে সে বুঝিতে পারে মুখ তাহার সংকোচে অস্বস্তিতে কদাকার হইয়া উঠিতেছে। এবার তবু সে ছাড়ে না। পরী আর একবার গম্ভীর স্বরে বলে, ছেড়ে দাও। হঠাৎ চরম হতাশায় পতিত মরিয়া হয়ে উঠে সবলে পরীকে বুকের ভিতর আকর্ষণ করিয়া বলে, না, ছাড়ব না। আমায় কি একটু আদর করতেও নেই? পরী ছাড়াইবার জন্য জোর করে, কিন্তু পারে না। পতিত জোর করিয়া তাহাকে বুকের ভিতর টানিয়া লইয়া উন্মত্ত আবেগে তাহার মুখ চুম্বন করে। পরী যেন খেপিয়া যায়। অকস্মাৎ আঁচড়াইয়া কামড়াইয়া গালে চর মারিয়া সে পতিতকে অস্থির করিয়া দেয় এবং বিনম্র পতিতের বাহুবন্ধন শিথিল হইবা মাত্র প্রচণ্ড ঠেলায় তাহাকে একেবারে দেয়ালের কোণে ফেলিয়া দেয়। কাঞ্চন সেই পথ দিয়ে বুঝি যাইতেছিল। ঘরের দরজায়
থমকিয়া দাঁড়াইয়া পড়িয়া বলে, ও কি হচ্ছে বৌদি? তারপর, ও মা, দাদা, তোমার মাথা দিয়ে যে রক্ত পড়ছে, ও মা, কি খুনে বউ গো, বলিয়া চিৎকার করিয়া শুধু মাকে নয়, পাড়া শুদ্ধ লোককেই বোধহয় ডাকিতে যায়। প্রথমটা পতিত বুঝিতে পারে না কোথা হইতে কি হইয়া গেল। বুদ্ধি তার এবার অত্যন্ত তাড়াতাড়ি খুলিয়া যায়। তাড়াতাড়ি উঠিয়া পড়িয়া সে কাঞ্চনের পিছু পিছু গিয়া ধরিয়া ফেলিয়া বলে, চেঁচাচ্ছিস কেন? মা উঠে পড়বে যে। মাকে ওঠাবার জন্যই তো চেঁচাচ্ছি। দুপুরবেলা বাড়ির গৃহিণী একটু নিদ্রা দিতেছিলেন, উঠিয়া পড়িয়া বলেন, কি হয়েছে তোদের? ডাকাত পড়া চিৎকার করছিস কেন? চিৎকারের কারণ জানাইতে কাঞ্চনের দেরি হয় না। বৌদি যে দাদাকে খুন করে ফেললে মা, দেখো মাথা থেকে রক্ত। শিহরিয়া শশব্যস্ত হইয়া উঠিয়া পড়িয়া মা বলেন, ও মা, সত্যি রক্ত যে, কি হলো বাবা? পতি তাড়াতাড়ি বলে, পাগল নাকি মা? ঘরে ঢুকতে চৌকাটে হোঁচট খেয়ে পড়ে গেলুম। বড্ড রক্ত বেরোচ্ছে নাকি? শিগগির একটা ন্যাকড়া দিয়ে বেঁধে দাও তো। চোখ কপালে তুলিয়া কাঞ্চন বলে, দাদা, তুমি এমনি করে বইয়ের দোষ ঢাকছ, কিন্তু মুখে ও নখের আঁচড়ের দাগগুলো ঢাকবে কি করে শুনি? আজ সে অসাধ্য সাধন করিয়াছে, কিন্তু বুদ্ধি আর তাহার আসে না। তাড়াতাড়ি, কোথায় মুখের দাগ, বলিয়া সে সেখান থেকে সরিয়া পড়ে। ঘরে আরেকটি পাষাণের মতো নিশ্চল মেয়ের মুখ ঘোমটার ভিতর হইতে দেখা যায় না। দেখিতে পাইলে জানা যাইত বহুদিন বাদে পাষাণ শিলা গলিয়াছে, গলিয়াছে অকারণ অবারণ অশ্রুজলে। শাশুড়ি কি ভাবিয়া বলা যায় না, বলেন, অনেকদিন বাপের বাড়ি যাওনি মা, হয়তো মন কেমন করছে, এবার কদিন ঘুরে এসো। পরি বাপের বাড়ি যায়। বাপের বাড়ি বেশি দূর নয়। একান ওকান হইতে কথাটা পরীর মায়ের কানেও পৌঁছায়। মেয়েকে ডাকিয়া অগ্নিমূর্তি হইয়া তিনি বলেন, হতভাগী, কি করে এসেছি সেখানে? আমাদের মুখ পুড়িয়ে দিয়ে এসেছো তো? পরি মৌন হইয়া যায়। দুঃখের সংসারের যত ব্যথা, যত দুঃখ, যত রাগ সঞ্চিত হইয়াছিল, মা এই মেয়েকে ভৎসনার ছলে সমস্ত বাহির করিয়া দিয়া অবশেষে বলেন, মর না, গলায় দড়ি দিয়ে মরলেও যে আমাদের জ্বালা জুড়ে। সুগৌর সুঠাম একটি বছর 25-এর ছেলে ঘরে ঢুকিবার দরজার একদিকে হেলান দিয়া আর একদিকে পা তুলিয়া দিয়া ঘাড় বাঁকাইয়া নির্লিপ্তভাবে বক্তৃতার সুরে বলে, তোমাদের বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি মাসিমা, গলায় দড়ি দেবার জায়গা এখানে একটিও নেই। কড়িকাঠগুলো অত্যন্ত হালকা, তাতে ফুটো করে দড়ি টাঙিয়ে ঝুলে পড়লে শুধু আত্মহত্যা নয়, নরহত্যার পাতকও হবে। কারণ কড়িকাঠের সঙ্গে ছাদ শুদ্ধ করে বাড়ির সকলের মরার সম্ভাবনা আছে। সুতরাং আত্মহত্যা করতে হলে আমার মতে এ বাড়িতে অন্য কোনো উপায় ভালো। যথা তার বক্তৃতায় বাধা দিয়া পরীর মা লজ্জিত সংকুচিত হইয়া বলেন, তুই কখন এলি শরৎ? দেখতে পাইনি তো। না পাবার কথা, তুমি তখন সদ্য শ্বশুরালয় ফেরত পরীকে অভ্যর্থনা সমিতির অভিযান শোনাচ্ছিলে। না বাবা, মেয়ে ছেলেকে মাঝে মাঝে একটু আধটু বকে শিক্ষা দিতে হয় বই কি, এখনই তো শেখাবার সময়। কিন্তু আত্মহত্যা শেখাবার এটা প্রশস্ত সময় বলে কোথাও পড়িনি। পরীর মা হাসিয়া বলিলেন, বাবা, তোর সঙ্গে কথায় কে পারবে? পরী ইতিমধ্যে অন্য ঘরে চলিয়া গিয়েছিল। তা সত্যি কথা মাসিমা। হঠাৎ বসিয়া পড়িয়া সহজ বলিল, পরী কোথায় গেল? শ্বশুরবাড়ি কেমন লাগলো বলবে না? তারপর মাসিমার উত্তর দেবার পূর্বেই ভিতরে ঢুকিয়া গেল। টিনের ঘর হইল আয়তনে বড়,
মেঝের এক পাশে বসিয়া পরী দিদি কাঁথা বুনিতেছিলেন, তাহারই এক পাশে পরী নীরবে বসিয়াছিল। দিদি দেখিতে পাইয়া বলিলেন, এসো শরৎ। পরী হঠাৎ যাইতেছিল, শরৎ আঁকিয়া বলে, ধরে ফেলুন দিদি, শ্বশুরবাড়ির গল্প বলবার ভয়ে পালিয়ে যাচ্ছে। দিদি হাসিয়া ধরিয়া ফেলিয়া বলিলেন, তোমারও আচ্ছা আবদার দেখি, বড় ভাইয়ের কাছে কেউ শ্বশুরবাড়ির গল্প বলে নাকি? বেশ তো, সব না বলুক, শ্বশুরের কত বড় ভুঁড়ি, শাশুড়ির নখের ফাঁক দিয়ে খায় কিনা, বরের পেটে কিল মারলে ক বেরোয় কিনা, এসব তো বলতে পারে। দূর মুখ্য কোথাকার, ওর বরকে নিয়ে ঠাট্টা করতে পারে, কিন্তু ওর শ্বশুর শাশুড়ি হলো তোমার গুরুজন, তাদের নিয়ে কি ঠাট্টা করতে পারো? পরী কিন্তু তখন উঠিয়া গিয়াছে। চমৎকার ছেলে শরৎ, বিধাতা গনিয়া গনিয়া বুঝি সবকটি আশীর্বাদই করিয়াছিল। স্বাস্থ্য, শক্তি, রূপ, অর্থ, বুদ্ধি কি তাহার নাই? একেবারে পর হইয়া ও মানুষের সহিত মিশিয়া যাইবার, আত্মীয় হইবার অপরূপ কৌশলটি সকলের আয়ত্ত নয়, কিন্তু পর হইয়াও এই বাড়ির সকলের হৃদয়ে সে যে পথে প্রবেশ করিয়াছিল, তাহাকে সকল সময় ঠিক সরল বুঝি বলা চলে না। সবাই তাহার হয়তো ছিল, সবই তাহার হয়তো ছিল, কিন্তু জীবনের আনন্দ ও সৌভাগ্যের মূল্য দিতে শুধু সে শেখে নাই। গোপনে দেখা করিবার সুবিধা শেষ পর্যন্ত শরৎ করিয়াই রইল। রান্নাঘরে বসিয়া জটলা হইতেছিল, এক প্রান্তে শরতের নিকট হইতে মুখ আড়াল করিয়া পরী নীরবে বসিয়াছিল। মার রাগ বুঝি তখনও একেবারে যায় নাই। হঠাৎ ভর্ৎসনা করিয়া বলিলেন, শুধু বসে হাঁ করে গল্প শুনলেই হবে? সুপুরিগুলো এনে কুচিয়ে ফেললে হতো না? পরী কোনো কথা না বলিয়াই উঠিয়া চলিয়া গেল। বাতিটা তুলিয়া লইয়া তাড়াতাড়ি উঠিয়া পড়িয়া শরৎ বলিল, রাগের মাথায় অন্ধকারে সুপুরি আনতে আবার আলু এনে ফেলবে, যাই বাতিটা ধরি। তাহার অপরূপ ভঙ্গি দেখিয়া সকলে হাসিয়া উঠিলেন। দিদি বলিলেন, শরৎবাবু সেই ছেলেবেলা থেকে পরীকে বড্ড খেপায়। ঘরের ভিতর গিয়া শরতের কিন্তু ভঙ্গি ও গলার স্বর হঠাৎ বদলাইয়া গেল। এক কোণে পাইয়া পরীর হাতটা ধরিয়া ফেলিয়া গাঢ় স্বরে বলিল, সব কি শ্বশুরবাড়ি গিয়ে ভুলে গেলে পরী? তুমি কেন আমার পিছু পিছু এলে? ওরা কি ভাববে বলো তো? পরী হাতটি ধীরে ধীরে ছাড়াইয়া লইল। ওরা কিছু ভাববে না, তুমি আমার কথার জবাব দাও। পরী উদাসীনের মতো বলিল, ভুলবো কেন? এতদিনের জানা শোনা ভুলবো কেন? মানুষ কি এমনি ভুলতে পারে নাকি? কথা কাটাবার চেষ্টা করো না পরী, তুমি জানো আমি কি জিজ্ঞাসা করছি। আমি জানি না, কিন্তু এখন সরো, মা ভাববে সুপুরি নিতে এসে এত দেরি হচ্ছে কেন। হঠাৎ স্বর বদলাইয়া উচ্চকণ্ঠে শরৎ বলিল, দেখলে মাসিমা, তোমার গুণধর মেয়ে সব সুপুরি ফেলে দিলে, সব গেছে মেঝেতে ছড়িয়ে। শ্বশুরবাড়ির কর্মিষ্টি হয়েছে কিনা? মা সেখান হইতে ভৎসনা করিতে লাগিলেন। পরী বিরক্ত হইয়া বলিল, সুপুরি তো পড়েনি। গম্ভীরভাবে শরৎ বলিল, না পড়ুক, খানিকক্ষণ আমরা কুড়াবার সময় তো পাব। তারপর হঠাৎ পরীর কণ্ঠদেশ বেষ্টন করিয়া বলিল, অনেক অভিমান হয়েছে পাগলি, আর থাক। পরী সরিয়া গেল না, ক্ষিপ্ত হইয়া আঁচড়াইয়া একাকার করিল না। হঠাৎ কাঁদিয়া ফেলিয়া বলিল, তুমি আমার স্বামীর চেয়ে কত নীচ কাপুরুষ জানো? তবু প্রাণপণ চেষ্টা করেও তাকে আমি ভালোবাসতে পারছি না। বিজয়ের হাসি হাসিয়া পরীকে বুকের ভিতর টানিয়া শরৎ বলিল, তা হোক, মেয়েদের স্বভাব ওই। অসীম ঘৃণা ও অদম্য প্রেম মনের মধ্যে এমন করিয়া জট পাকাইয়া কেমন করিয়া থাকিতে পারে, পরী বোধহয় তাহাই ভাবিতেছিল।